কাঁকরোলের এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। নিরামিষ কাঁকরোলের এই রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কাঁকরোলের এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত শুধু এই একটা পদ দিয়েই খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এই কাঁকরোলের রেসিপি করার জন্য আমি এখানে ফ্রেশ তরতাজা দেখুন কাঁকরোল নিয়েছি। আর বাজার থেকে কাঁকরোলগুলো একটু নরম দেখেই কাঁকরোলগুলো আনবেন, তবে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই কাঁকরোলগুলোকে এখন আমি কেটে নেব। তার জন্য দেখুন একটা ছুরির সাহায্যে কাঁকরোলের দুটো সাইড এইভাবে কেটে নিচ্ছি। কাঁকরোলটা কিভাবে কাটতে হবে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরকম গোল গোল করে সরু সরু করে আগে কেটে নিতে হবে। আর আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন, তবে আমি এখানে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি বলে আপনাদেরকেও যে ছুরি দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। তো এবারে গোল গোল করে কেটে নেওয়ার পর এগুলোকে এবারে সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো আমি কিভাবে কাটছি আমার হাতের দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন। এই কাঁকরোলগুলোকে একদম ঝিরি সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। আর এই কাঁকরোলের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের এবং নতুন ধরনের একটা রেসিপি। আপনারা তো কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়েছেন, আমি জানি আপনারা অনেক রকম বানাতেও জানেন। তবে আমি যে পদ্ধতিতে আজকে কাঁকরোলটা রান্না করব এটা নিরামিষের দিনে কিন্তু জমে যাবে। আর আঁশমিশি রান্না করার খাওয়ার কথা কিন্তু মাথাতে আসবেই না, এতটাই সুস্বাদু হয়। প্রতিটা কাঁকরোল দেখুন এই রকমভাবে একদম ঝিরি করে কেটে নিতে হবে। মানে কাঁকরোলটা কাটতে হয়তো একটু সময় লাগবে ঠিক কথাই, তবে রান্নাটা কিন্তু দারুণ হয়। একদম নতুন ধরনের রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন সব কটা কাঁকরোল একদম ঝিরি করে কেটেছি। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কীভাবে কাটতে হবে। কাটাটা আমি এই কারণেই বেশিক্ষণ করে দেখাচ্ছি, যাতে কাটার পদ্ধতিটা আপনারা বুঝতে পারেন। যেমন সরু সরু আলু ভাজা কাটা হয়, ঠিক সেইভাবেই কিন্তু কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। এবারে সমস্ত কাঁকরোলটাই আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এই কাঁকরোলটা কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর অফ ক্যামেরাতে আমি 2-3 বার করে জল পাল্টে কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই কাঁকরোলের রেসিপির সঙ্গে একটা আলু নিয়েছি, মানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা কম হবে, কাঁকরোলটা এখানে বেশি থাকবে। তার জন্য দেখুন আমি বেশি পরিমাণ কাঁকরোল নিয়েছি। আর আলুটা কিন্তু আমি একটাই নিয়েছি, বড় সাইজের একটা আলু নিয়েছি। আর যে পদ্ধতিতে আমি কাঁকরোলটা কেটেছি ঠিক সেই পদ্ধতিতেই আলুটা কেটে নিতে হবে, একদম সরু লম্বা করে। কিছুটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি যেটা থাকবে আমি অফ ক্যামেরাতে করে নেব। নাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো আপনাদের দেখতে আর ভালো লাগবে না। তো এই পর্যায়ে দেখুন আলুটাও ঠিক একই রকমভাবে কেটেছি, বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, সেটাও আমি অফ ক্যামেরাতেই করে নেব। তো এই রেসিপিটা করার জন্য এখানে প্রথমে আগে মশলাটা তৈরি করে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সরষে, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তিল, মানে সাদা তিলের পরিমাণটা কম হবে 1 চামচ। আর সরষেটা দিয়েছি 3 চামচ মতো। এবারে খুব ভালো করে একটু জল দিয়ে বেটে নেব। প্রথমে কিন্তু এটা শুকনো গুঁড়িয়ে নেবেন, তারপর এটা জল দিয়ে পেস্ট করবেন। তো আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বাটতে পারেন। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাও তেলের মধ্যে খুব সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে কেটে রাখা যে কাঁকরোলগুলো ওইগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁকরোলটাকে আগে ভেজে নিতে হবে। কারণ কাঁকরোলের যে একটা হালি গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আপনাদেরকে একটু সময় নিয়ে কাঁকরোলটা ভালো করে আগে ভাজতে হবে, তবেই রেসিপিটা খুব ভালো লাগবে, নচেত কিন্তু ভালো হবে না। তার জন্য এরকম ঢাকনা দিয়ে কাঁকরোলটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। তো প্রথমে একদম লবণ দেবেন না, লবণ ছাড়াই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজবেন, তবেই কিন্তু যে কোনো সবজি ভালো ভাজা হয়।
তো এই পর্যায়ে দেখুন বেশ কিছুটা সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন একটু যখন কাঁচগুলোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে একটু যখন মজে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওই আলুগুলো। এবার আলু আর কাঁকরোল একসঙ্গেই দুটোকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, কারণ কাঁকরোলের যেই সবুজ হালি ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণই ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম এর মধ্যে লবণ অ্যাড করিনি। তো এই পর্যায়ে দেখুন আমি এর মধ্যে অবশ্যই লবণ অ্যাড করব। যখন আলু আর কাঁকরোলটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে লবণটা অ্যাড করে দিতে হবে। তো 1 চামচের পরিমাণের থেকেও বেশি লবণ দিলাম, যেহেতু এখনই আমি লবণটা দিয়েছি আর আমি পরে লবণ দেব না। তো আন্দাজ মতো আমি লবণটা দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু আর কাঁকরোলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি আলু আর কাঁকরোলটাকে ভেজে নিয়েছি, মানে কাঁকরোলের যে হালি গন্ধ সেটা কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে এর থেকে আর কিন্তু আমি বেশি ভাজবো না। তবে যখন দেখবেন এরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই আলু আর কাঁকরোলটাকে নামিয়ে নিতে হবে। দিয়ে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে এই ভেজে রাখা আলু আর কাঁকরোলটা সম্পূর্ণই ঢেলে দিয়েছি। তো আজকে আমি দেখুন এই বাটির মধ্যেই পুরো রান্নাটা করব। তো আমি আজকে আলু আর কাঁকরোলের বাটি চচ্চড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর তিল বাটাটা, আর মিক্সির বোলটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই কাঁকরোল আলুর বাটি চচ্চড়ি খেতে এত ভালো লাগে যে গরম গরম ভাত কিন্তু শুধুমাত্র এই বাটি চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়, আর কোনো কিন্তু রান্না প্রয়োজনই হবে না, শুধুমাত্র এই বাটি চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো এবার পর্যায়ে দেখুন আমি কিন্তু জলটা দিয়ে দেওয়ার পর এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যেহেতু আমি আগে থেকেই লবণটা দিয়ে রেখেছি আর লবণ দেব না, এখন শুধু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে খোঁজেন সেই রকম দেবেন, পারলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু গুঁড়ো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আমি আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করলাম না। তো আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। আর এবারে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে এই পর্যায়ে যখন দেখুন একটু ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু তেল। সর্ষের তেলটা দিয়েই রান্নাটা করবেন, তবেই খেতে ভালো লাগবে। তো তেলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি বেশি তেল দিলাম না, অল্পই তেল দিলাম। তেলটা আমি পরে দেব রান্নাটা হয়ে যাওয়ার পর। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় এটা রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই কাঁকরোল আলুর মধ্যে থাকা এই যে জলটা শুকনো শুকনো না হয়ে যাচ্ছে। তো এটা আমি যেহেতু বাটি চচ্চড়ি রান্না করব, তো এটা কিন্তু জল থাকবে না, একদম শুকনো শুকনোভাবে তৈরি হবে। তো খুন্তির সাহায্যে এইভাবে খোঁচা দিয়ে খুব ভালো করে এটা মাখো মাখো করে নিতে হবে, তাহলে দেখবেন বাটি চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এবারে দেখুন খুন্তি দিয়ে আমি একটু খোঁচা দিয়ে দিচ্ছি, আর এইভাবে খোঁচা দিতে দিতে দেখুন আলু আর কাঁকরোলটাও কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দেখুন এর মধ্যে যে পরিমাণ এক্সট্রা জলটা ছিল, জলটা কিন্তু সম্পূর্ণই শুকনো হয়ে গিয়েছে। তবে এটাকে আরও কিছুটা সময় রান্না করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তবেই এই বাটি চচ্চড়িটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন যখন জলটা সম্পূর্ণ কমে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল। অবশ্যই কাঁচা সরষের তেলটা সবার শেষে দেবেন। যে কোনো বাটি চচ্চড়ি, শুধু কাঁকরোল আলু বাটি নয়, মাছের বাটি চচ্চড়ি বলুন বা অন্য কোনো সবজির যদি বাটি চচ্চড়ি করেন, তবে লাস্টে কিন্তু এরকম একটু কাঁচা সরষের তেল দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো কাঁচা সরষের তেলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে রান্নাটা করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর তেলের মধ্যেই কিন্তু এই কাঁকরোল আলুর বাটিটা ফুটতিছে। তো এইভাবেই যখন দেখবেন তেলের মধ্যে এবং ফুটতে শুরু করবে আর জলটা একদম শুকনো হয়ে যাবে, তখনই জানবেন যে বাটি চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, শুধু তেলের মধ্যেই এইভাবে কিন্তু যখন ফুটবে তখনই জানবেন রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট।
এর থেকে বেশি আর রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এবারে আমার কাঁকরোল আলুর বাটি চচ্চড়িটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো কাঁকরোলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার এই রকম বাটি চচ্চড়ি রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাত শুধু এই কাঁকরোল আলুর বাটি চচ্চড়ি দিয়েই কিন্তু খাওয়া যাবে, এটা আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো অবশ্যই রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।